জিয়ার আমার সঙ্গে আমার সম্পর্ক ছিল অন্যরকম, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমরা দুজন একসঙ্গে কাজ করেছি দিনের পর দিন, এবং রাত্রেও আমরা 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করেছি, একসঙ্গে বাসায় ফিরেছি। ওনাকে তার বাসায় পৌঁছে দিয়ে গাড়ি ঘুরে আমার দিকে চলে আসতো। এইভাবে আমরা পরের দিনের প্রোগ্রাম আলোচনা করতাম। এখনও ঘনিষ্ঠ সম্পর্ক কথা। দুই হলো প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট, আমি মন্ত্রী পর্যন্ত হয়েছি, মন্ত্রী এবং দলের মহাসচিব হয়েছি। সুতরাং সবচেয়ে বড় জিনিস যা দিতে পারেন উনি আমাকে দিয়েছেন। তারপরে সত্যি কথাটা, তারপরে তিনি আমাকে নিজেই বলেছেন যে একটু চিন্তা করেন তো দেখি ভবিষ্যতে আমরা পার্লামেন্টারি সিস্টেমে যেতে পারি নাকি। ওনার আসলে উদ্দেশ্য ছিল একটা, যে উনি পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টে গেলে আমাকে প্রেসিডেন্ট করা যায় কিনা চিন্তা করছিলাম। ওরা খুব জেদ ছিল, বলে যে এইসব কথাগুলো যারা বিরোধী দল বলে উত্তর দিতে পারে না কেন, এরা বুঝি না। যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সম্পর্কে উনি এই বক্তব্য বলতেন। বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। ছাত্র জনতার অভ্যুত্থান, গণ অভ্যুত্থান বা কারো কারো ভাষায় বিপ্লবের পরে দেশের সব দিক থেকে উন্নতি হলো একটা জায়গায়, বা উন্নতির আভাস পাওয়া গেলেও একটা জায়গায় এখনও পর্যন্ত পরিস্থিতিটা যে নড়বড়ে সেটা সবাই স্বীকার করে নিয়েছেন, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আর কোনো অবস্থাতেই ঠিক করা যাচ্ছে না, এবং এটা ঠিক করবার দায়িত্বে যে প্রতিষ্ঠান অর্থাৎ সংস্থাটি বাংলাদেশ পুলিশ, সেই পুলিশ খুব একটা ভিজিবল নয়। অনেকেই বলেন যে তাদের মরাল স্ট্রেংথ খুবই লো, এখন সেই নৈতিক অবস্থানই তাদের নেই যে তারা আসলে কাজকর্ম করতে হবে। পুলিশের সংস্কার নিয়ে বহু কথাবার্তা হচ্ছে, পুলিশ কমিশনের সংস্কার নিয়ে বহু কথাবার্তা হচ্ছে, কিন্তু কি হচ্ছে, কি হওয়া উচিত, সেগুলো একটা বড় আলোচ্য বিষয়। এবং সেই সঙ্গে বাংলাদেশের একটা বড় অংশ ভূখণ্ডের বিচারেও, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য এলাকা অশান্ত অনেক দিন ধরেই, এবং এই অশান্তি জনগণের যে নতুন আকাঙ্ক্ষা, নতুন স্বপ্ন এই জুলাই আগস্টের পরে তৈরি হলো, সেখানেও পাহাড়ে অনেকের জন্যই স্বপ্নভঙ্গের ঘটনা ঘটছে। কেন ঘটছে, পেছনে কারা, কি করণীয়, এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলা দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, নিয়মিত লেখালেখি করেন, কলামিস্ট হিসেবে অত্যন্ত সুখ্যাতি আছে তার। আমার ডানে রয়েছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সম্ভবত এর আগেও আমরা পরিস্থিতিটা আলোচনা করেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কোনো অবস্থাতেই উন্নতির দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না, যদিও আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি সেটার কারণ হয়তো অন্য। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিবর্তন দেখেছি আমরা, অ্যাডভাইজারের, পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। আসলে আমাদের এখানে যতগুলো রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তখন পরিবর্তনের পর যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পুরো রাষ্ট্রযন্ত্র সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু এবং অবস্থান যদি নাও নেয়, এক ধরনের ভয়ভীতির ভিতরে তাদেরকে কাজ করানো হয়েছে। যেমন সামরিক শাসন যখন জারি হলো, কেউ এটা মানে প্রস্তুত ছিল না যে সামরিক শাসন আসবে এবং তার পরদিন থেকে কীভাবে চলবে। সুতরাং প্রতিটি রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অংশ, প্রতিটি যন্ত্র মানে শাখা, তার একটা মানে কি বলে মানসিকভাবে প্রস্তুত ছিল যে এটা আমাকে করতে হবে, অথবা এই আদেশ পালন করতে হবে। 82 সালের সামরিক শাসন বলি, 75-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর যে শাসকরা আসলেন, এমনকি 2007-এর যে পরিবর্তনটি হলো, সেখানেও কিন্তু পুরো রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক যে প্রশাসন, বেসামরিক প্রশাসনের জায়গায় সামরিক প্রশাসন সেটি পুরোটা অধিগ্রহণ করলো এবং তারা তাদের মতো চালানো। সুতরাং তখনকার থেকে
এই 5 আগস্ট যে পরিবর্তন হলো একটু ভিন্নতা আছে এখানে। যারা এই আন্দোলনকে ঠেকাতে চেয়েছিল সেক্ষেত্রে এই প্রশাসনেরই একটি অংশ বেশ কি বলে তাদের সীমার বাইরে যে ভূমিকা পালন করেছে। সুতরাং যেটি বললেন যে তাদের মনোবল, নৈতিক মনোবল সেটি ভেঙে পড়েছে। আবার ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি, আজকেই 2টি বিবৃতি দেখলাম যে বিজিবি এবং র্যাবের পক্ষ থেকে যে তারা কি করেনি, কি করেছে, এবং বিজিবি তো প্রকাশ্যে বলেছে তারা আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। যাই হোক, কিন্তু এক হচ্ছে যে এই সরকার ভয় দেখিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চাননি। চেয়েছিলেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তিত পরিস্থিতি, এই অনুধাবনটা সবার ভিতরে আসুক, সাধারণ মানুষ, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন পেশাজীবীর মধ্যে। কিন্তু সেখানে একটা যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রথম যে সমস্যাটি হলো যে তারা ভয়ে অনুপস্থিত থাকলো এবং 3 দিন সরকার ছিল না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে সরকার মানে সরকার প্রধান না, বা সরকার মানে শুধু উপদেষ্টা পরিষদ না, সরকার হচ্ছে একটি কাঠামো। সেই কাঠামোর অনুপস্থিতিতে এক ধরনের কি বলে বিশৃঙ্খলা অবস্থা তো তৈরি হয়েছে, যদি নৈরাজ্য নাও বলি, এবং সেটি মোড় ফেরাতে বা সেটাকে পরিবর্তন করতে সরকারকে বেশ বেগ পেতে হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে প্রথম যিনি এসেছিলেন তার ভেতর এক ধরনের কিন্তু কি বলে মনোবলটা শক্ত ছিল, মনে হয় যে এটা আমি পারবো। এবং তার যেহেতু বেসামরিক প্রশাসনে তার একটা অভিজ্ঞতাও ছিল, তিনি নির্বাচন কমিশনার ছিলেন, লেখালেখি করতেন দেশে বিদেশে, এক ধরনের যোগাযোগটা অনেক বেশি ছিল বেসামরিক প্রশাসনে। চাপ নিতে পারা এবং চাপ দিতে পারা, সক্ষমতা কম বেশি ছিল। কিন্তু নতুন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে আসলেন, তিনি সামরিক বাহিনীর বাইরে সম্ভবত তার অভিজ্ঞতা নেই। সুতরাং সেটা একটা নতুন অভিজ্ঞতা, নতুন পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয়েছে। এবং এক ধরনের ভাষা ভঙ্গিতে তিনি বেশ সফট স্পোকেন বলে, যেটা মৃদুভাষী বা কম কথা বলেন। তো সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এরকম জটিল জায়গায় বা কঠিন জায়গায় কিছুটা তো তাকে করতে হয়েছে। আরেকটা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির, এক হচ্ছে অনেকে এটা মানতে পারেনি, অনেকে আবার যারা এর সঙ্গে এর অংশীদার, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে নানা রকম প্রবণতা, বা পেছনের রাজনৈতিক দলগুলো যারা এর পেছনে ছিল, সক্রিয় রাজনৈতিক দল, তাদের নিজস্ব এজেন্ডা, নিজস্ব কি বলা যায়, অনেক জায়গায় দেখা গেছে যে হিসেব নিকেশ না, অনেক জায়গায় দেখা গেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্তরালে চলে গেছে, সেখানে শূন্যস্থান পূরণ করার জন্য কেউ প্রতিযোগিতা করেছেন। সুতরাং সরকারের জন্য এক ধরনের বেশ জটিল অবস্থা। এবং প্রধান উপদেষ্টাও কিন্তু যেটি তার যে বৈশিষ্ট্য, তার মধ্যে ভাবছেন যে তিনি মানুষকে সদুপদেশ দিয়ে, ভালো কথা বলে, সম্প্রীতির কথা বলে মানে একটা কী বলে পরিস্থিতি উন্নতি করতে পারবেন। কিন্তু আমাদের এখানে তো সব ক্ষেত্রে সম্প্রীতি থাকে না। আরেকটি হচ্ছে আমাদের রাষ্ট্রযন্ত্র শুধু এই 15 বছর নয়, আমাদের পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় ভয় দেখিয়েই কিন্তু শাসন করত। যে মানুষের মন জয় করে শাসন করা, বা সেটা আপনি যদি দেখেন আমাদের প্রতিবেশী ভারতেও সেখানকার পুলিশের আচরণ, তার চলাফেরা, তার অবস্থান, কথাবার্তা, আর আমাদের পুলিশের আচরণ, কথাবার্তা স্বাভাবিক সময়, আমি এই 2 মাসের কথা বলছি না, বেশ এক ধরনের মনে হয় তারা আলাদা, তারা সাধারণ মানুষ থেকে আলাদা। এটা সবসময় প্রমাণ করার জন্য সচেষ্ট থাকতে। আরেকটা যেটা হচ্ছে দুর্নীতি, যে উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে যে দুর্নীতি যেভাবে প্রকট হয়েছে, সেখানে স্বাভাবিক শৃঙ্খলাটা ভেঙে গেছে। কেউ কারো কথা শুনতো না, অথবা কথা তখনই শুনতো যখন সুবিধা হবে। সুতরাং সেই সুবিধাটা যখন বন্ধ হলো, আমি যে রিক্সায় আসতেছিলাম তখন জিজ্ঞেস করলাম যে পুলিশ ধরে কিনা, মানে ব্যাটারি চালিত রিক্সা।
বলে ধরে বড় রাস্তায় গেলে পয়সা চায় কিনা, বলে এখন চায় না, কিন্তু তার আগে এক ধরনের উন্নতি তো হয়েছে তাহলে বলতে হবে। আসছি আমি আপনার কাছে, জেনারেল মনিরুল ইসলাম, একটু আমরা দেখছি যে সশস্ত্র বাহিনীও এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে কোথাও কোথাও ভূমিকা রাখতে হচ্ছে এবং তাদেরকে এক ধরনের ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হচ্ছে, কিন্তু পরিস্থিতির কিন্তু সেই অর্থে কাঙ্ক্ষিত উন্নয়নটা ঘটছে না। নানা জায়গায় নানা রকমের অশান্ত পরিবেশ, অশান্তি, অস্বস্তি লক্ষণীয়। কি কারণ মনে হয় আপনার কাছে? আচ্ছা, অনেক ধন্যবাদ জিলুর রহমান ভাই। প্রথমে আমি বক্তব্য শুরু করার আগে আমি আপনাকে একটু ধন্যবাদ জানাতে যাচ্ছি। বাংলাদেশের যে হাতে গোনা কয়েকজন সাংবাদিক তাদের কনসাসকে বিক্রি করে নেয় এবং সাহসিকতার সাথে সত্য কথা প্রকাশ করেছে, এবং আমি মনে করি এই ছাত্র জনতা আন্দোলনের আপনাদের মতো সাংবাদিকদের সাপোর্ট পাওয়ার কারণে এটা বেগবান হয়েছে, আমরা সফল হয়েছি। তো মাই স্যালুট টু ইউ। আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত না, ইনফ্যাক্ট আমার সঙ্গে না, ওনার সঙ্গে, আপনার সাথে যে পরিস্থিতি আমি প্রশ্ন করছি। হ্যাঁ হ্যাঁ, ইন এ সেন্স আমি একটু বলি যে ইনফ্যাক্ট গত আওয়ামী লীগ সরকারের সেক্রেটারি জেনারেল এবং তাদের বড় বড় অনেক নেতারা বলার চেষ্টা করছিল যে ক্ষমতা পরিবর্তন হলেই পরের দিন 10 লাখ মানুষ মারা যাবে। 10 লাখ মানুষ তো মারা যায় নাই। পুলিশ এখন এমন একটা পরিস্থিতি, আমরা পুরো দেশবাসী সারা বিশ্ব জানে তারা কি করেছে এই ছাত্র জনতা আন্দোলনের বিরুদ্ধে, যেভাবে তারা আমরা সেনাবাহিনী একটা বিদেশি রাষ্ট্র আক্রমণ করলেও সেই দেশের জনগণের উপর এই অত্যাচার আমরা করতে পারি না। সো দে আর মোরালি দে আর ব্রোকেন। আমি আজকে লক্ষ্মীবাজার একটা কলেজের আমি সভাপতি, ওখানটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমি গাড়িতে বসে আমার পিছন থেকে গাড়ির একটা পার্টস খুলে নিয়ে গেল এবং আমার সামনেই একটা ট্রাফিক পুলিশ ডিউটি করছিল এবং সে ফোন টিপাটিপি করছিল, ট্রাফিকের কোনো কাজই করছিল না। তারা খুবই ইনঅ্যাক্টিভ পুলিশ এবং এটা খুব যে একটা অস্বাভাবিক এটা না। সো কতগুলো ঘটনা একসাথে হচ্ছে। এক নম্বর হচ্ছে চর দখল শুরু হয়ে গেছে। আমাদের যেসব ভ্যাকিউম সৃষ্টি হচ্ছে গত গভর্নমেন্টের রাহাতিয়াল তারা চলে যাওয়ার পরে, অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা এটা, এবং তাদের মধ্যেও কোন্দল রেশারেশি শুরু হচ্ছে, যেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। মব জাস্টিস হচ্ছে। হিল ট্র্যাক্স আমরা দেখেছি, একটা মামুন একজনকে মোটরসাইকেল চুরি দেয় মেরে ফেললো, আবার একজন শিক্ষক একটা মলেস্টিং কেসে তাকে মেরে ফেললো। অপরাধ করলে বিচার হবে, শাস্তি হবে, জেল হবে, তো প্রয়োজন হলে ফাঁসি হবে, বাট আইন কেউ হাতে তুলে নেয়। এবং আমার মনে হয় যে এই ভ্যাকিউমটার কারণেই এই অপরাধগুলো তারা করার সাহস পাচ্ছে। আমরা একটা কথা বলি যে ইউ আর ইনোসেন্ট টিল প্রুভেন গিল্টি, এবং আপনার কনসিকুয়েন্স ম্যাটার করে। আমরা 1/11 দেখেছি অনেক বড় বড় অপরাধীরা ধরা পড়েছে, ম্যাক্সিমামই ছাড়া পেয়ে গেছে। এখনও কেউ কেউ ধরা পড়ছে, বাট হয়তো ছাড়া পেয়ে যাবে। তো অপরাধ করলে যদি শাস্তি না হয় তাহলে কেন মানুষ অপরাধ করবে না? ইট ইজ দি ইজিয়েস্ট ওয়ে টু মেক মানি অ্যান্ড হ্যাভ পাওয়ার। আমাদের দেশে আইন আছে, আইনের শাসন নাই। আমি একটা টক শোতে বলছিলাম, আমি হবিগঞ্জে যখন দায়িত্বে ছিলাম আমি জেলখানায় গেছি, ওখানে হতদরিদ্র ছাড়া কেউ নাই, মধ্যবিত্তরও কেউ নাই। যার সামান্যতম অর্থ আছে, কানেকশন আছে, সে জেলে থাকে না। হি ফাইন্ডস আউট এ গ্যাপ টু কাম আউট। তো আমাদের আইনের শাসনটা শক্তিশালী করতে হবে। অপরাধীরা জানতে হবে অপরাধ করলে তারা ধরা পড়বে এবং তাদের শাস্তি হবে। এই ফিলোসফিটা যদি সমাজ না বোঝে তাহলে অপরাধ চলতেই থাকবে। তারপরেও আমি বলি, আর্মি ডিপ্লয়েড হয়েছে। আমাদের গত 3টা ইলেকশনে আর্মি গিয়েছিল, বাট আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, অথরিটি দেওয়া হয়নি। রেসপন্সিবিলিটি উইথাউট অথরিটি ইজ ভেরি ডেঞ্জারাস। আর্মি ভোটিং সেন্টারের আশেপাশে ঘোরাফেরা করবে, ভোটিং সেন্টারে যেতে পারবে না। সকল অপরাধ হবে ভিতরে, দোষটা হবে আর্মির উপরে। এবং আমরা খুবই লজ্জিত ছিলাম, বাট এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা খুবই জাস্ট প্রসঙ্গটা আপনি তুললেন, জাস্ট একটু ইন্টারাপ্ট করি, আর্মি কি সেটা অ্যাভয়েড করতে পারতো? এখন যারা তখন নেতৃত্বে ছিল, আমি একটা কথা বলি, আমি আরেকটা টক শোতে বলছিলাম, আমরা যখন সবাই মরতে প্রস্তুত তখন কেউ মরবে না। এই ছাত্র জনতা আন্দোলনে এভরিবডি ওয়াজ রেডি টু ডাই ফর লিবারেশন, দ্যাটস ওয়াই ইউ গট ইট। অনেক শহীদ হয়েছে, বাট যখন আমরা ইন্ডিভিজুয়ালি বাঁচার চেষ্টা করব তখন কেউ বাঁচতে পারবে না। তখন পরিস্থিতিটা এমন ছিল, গত সরকার সেনাবাহিনীর সকল ফোর্সের মধ্যে এমন একটা সিচুয়েশন অফ সাসপিশন ক্রিয়েট করে রেখেছিল, কেউ কাউকে বিশ্বাস করতো না। তখন সেনাপ্রধান শুধু তার চাকরি বাড়ানো, তার সেনাপ্রধান হওয়া, মন্ত্রী হওয়া, এটার পিছনে ছিল। এবং তখন
সেনাবাহিনীতে জুনিয়র অফিসাররা কেউ এটা পছন্দ করে নাই। এবং আমি একটা কথা বলি যে গণতন্ত্র সেনাবাহিনীতে থাকার কথা না, বাট জেনারেল নুরুদ্দিন খান যখন দেখলেন যে অফিসাররা সাপোর্ট করতে চাচ্ছে না এরশাদকে, এরশাদ ফেল। জেনারেল ওয়াকারুজ্জামান যখন 4 তারিখে দেখলেন ইয়াং অফিসার বলছে আমি কি আমার ভাইকে ফায়ার করবো 3 তারিখে, অ্যান্ড দেন হি ডিসাইডেড আমরা ফায়ার করবো না। সুতরাং ইয়াং অফিসারদের মতামত সেনাবাহিনীতে শোনা হয়, এবং এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার কারণে এখন আমরা এটা সঠিক প্রয়োগ যদি আমরা করতে পারি। আপনি জানেন যে রামুতে একটা কক্সবাজার একটা ঘটনা, একটা অফিসার was killed by a ডাকাত, লেফটেন্যান্ট তানজিম, মে আল্লাহ ব্লেস হিজ সোল, এবং সেটা একটু অপরিকল্পিত ছিল, শোনা যাচ্ছে তাদের লাইফ অ্যামুনেশন ছিল না। সো আমি মনে করি যে অথরিটি যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেনাবাহিনী খুব সুপরিকল্পিতভাবে তাদের অপারেশনে যাওয়া উচিত, এবং সেনাবাহিনী ইজ আওয়ার লাস্ট রিসোর্ট। আমরা এরকম একটা অপারেশনে ব্যর্থ হলে এই দেশের আর কোনো উপায় থাকবে না, আমরা নিরুপায় একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হব। যে ক্ষমতাটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, আই এম শিওর সেনাপ্রধান এবং যারা সিনিয়র কর্মকর্তারা আছেন তারা প্ল্যান করছেন, এবং আমি মনে করি আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে। এত বছরের একটা অনিয়ম, আমরা 1-1.5 মাসে সব কিছু একদম পারফেক্ট হয়ে যাবে এটা কোনোভাবে আশা করা যায় না। আমাদেরকে অপটিমিস্টিক থাকতে হবে, আমাদেরকে এই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট করতে হবে। অবশ্যই আমরা ক্রিটিসাইজ করব, ভুল করলে আমরা বলবো, বাট আমাদেরকে একটু অপটিমিস্টিক্যালি জিনিসটা দেখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে ঠিকই, হয়েছে ঠিকই, বাট ইট ইজ নট আউট অফ কন্ট্রোল। আসলে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে তার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করা, প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের পাশে, দেশের পাশে দাঁড়ানো, এটাই তার প্রধান কাজ। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কিন্তু বলেছেন যে তারা আসলে ট্রেন্ডও না আইন শৃঙ্খলা রক্ষার, এটা পুলিশের কাজ। এবং পুলিশ সম্পর্কে আপনার কথায় আকারে ইঙ্গিত আপনি নানাভাবে পুলিশ কি এবং কোথায় এসে দাঁড়িয়েছে সেটাও বলেছেন, এবং আমি শুরুতে বলছিলাম যে তাদের সেই মানসিক শক্তিটাই আসলে নেই। অনেকে চেহারাও দেখাতে চান না, অনেকে পরিচয় দিতে চান না, বাট পুলিশ ছাড়া তো দেশ চলবে না, পুলিশ লাগবে। এবং পুলিশের এখন দেশে সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, পুলিশ প্রশাসনের সংস্কার দরকার, শুধু প্রশাসন বললেও চলবে না, তার আইন কানুন বিধি মালা সবকিছুতে একটা সংস্কার দরকার। তো কি ধরনের সংস্কার দরকার, কি হচ্ছে, কি করা উচিত? প্রথমত হচ্ছে যে বিচ্ছিন্নভাবে কোনো এই রাষ্ট্রযন্ত্রের কোনো একটি অংশ, সেটা পুলিশ হোক, জনপ্রশাসন হোক অথবা বিজিবি হোক, এরকম একটা আলাদাভাবে সংস্কার খুব কাজে দেবে না। আমরা খুব বেশি সময় নেব না, আমরা ছোট ছোট করে যদি বলেন, আরেকটা গুরুত্বপূর্ণ পুরো রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা ভাবতে হবে। যে রাষ্ট্রটি এতদিন যে পদ্ধতিতে চলেছে, অর্থাৎ দল রাষ্ট্রকে পরিচালনা করেছে এবং দলের পক্ষে একজন ব্যক্তি রাষ্ট্রকে পরিচালনা করেছে, আমরা এই ব্যক্তি ও দল থেকে বেরিয়ে আসতে হবে। এতদিন পুলিশ যে দায়িত্ব পালন করছে, হয় প্রলোভনে না হলে ভয়ে, এই ভয় ও প্রলোভন দুটোই মুক্ত রাখতে হবে। আরেকটি আছে যেটি আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পুলিশ বাহিনী তো এখনও সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আইন দ্বারা চলছে, সেটাকে বিভিন্ন সময়ই কিন্তু এমনকি নির্দলীয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু একটা পুলিশ সংস্কার কমিশন হয়েছিল এবং রিপোর্টও তারা তৈরি করেছিল, জমা দিয়েছিল, যেখানে যে পুলিশ আইন প্রয়োগকারী এবং তদন্তকারী এই দুটো সংস্থা সম্পূর্ণ আলাদা হবে। কারণ যিনি আইন প্রয়োগ করবেন তিনি যখন তদন্ত করবেন তখন নানা রকম অনিয়ম অসঙ্গতি এবং হবে। আর পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটিকে তদন্ত করে আমি মনে করি সেখানে তৃতীয় কোনো মানে সমন্বিত কোনো ফোর্স থাকতে হবে, যেটি এখন বলা হচ্ছে যে টাস্ক ফোর্স এর কথা, অর্থাৎ তার সাথে অন্যও থাকবে। অন্য আমাদের পূর্ববর্তী সরকারগুলো কেন র্যাব, এটা একটি প্রশ্ন। র্যাব তো অনেকটা রক্ষী বাহিনীর মতো দায়িত্ব পালন করেছে, র্যাব করে আসলে পুলিশকে বিতর্কে ফেলেছে, সেনাবাহিনীকে বিতর্কে করেছে, অকেজো করেছে, সশস্ত্র বাহিনীকেও খানিক। এবং জিলুর ভাই আপনার নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন ঘটনায় অপরাধী ধরার ক্ষেত্রে, অভিযান চালানোর ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতা ছিল, যে র্যাব 3টা ধরলে পুলিশ 4টা ধরতো, যাতে যে তাদের কৃতিত্ব দেখানো। সুতরাং একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এই প্রতিযোগিতা এটা অসুস্থ প্রতিযোগিতা, এবং আমরা দেখতাম যে কোনো একটা ঘটনায় র্যাব মারাত্মকভাবে নিন্দিত হয়েছে,
তখনই দেখা গেল যে এমন একটি অভিযান চালালো যে সব মানুষ তার প্রশংসা করলো, একদম দুর্ধর্ষ অপরাধীকে ধরে ফেললো। এরকম মানে এটা অনেকটা অপকৌশল বা নিজেদের ব্যর্থতা, অপরাধ আড়াল করার জন্য। একটা সুশৃঙ্খল বাহিনী হিসাবে তার ইটা থাকবে, তার যে ক্রম, অর্থাৎ তারা চেইন অফ কমান্ড মানবেন, কিন্তু এটা না চেইন অফ কমান্ড মানে জোর করে করবেন। যেমন থানাগুলো কি স্বাধীনভাবে কাজ করতে পারে? থানায় যারা আছে তারা তার উপর থেকে নির্দেশিত হয়। এই নির্দেশিত ব্যবস্থাটি বাতিল করতে হবে, কারণ যাকে দায়িত্ব দেওয়া হবে তাকে তার যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব দিতে হবে। আর যে করাপশন বললেন সেটা কিন্তু শুধু পুলিশ না, আমাদের জনপ্রশাসন, এমনকি এই পরিবর্তনের পরও এই অন্তর্বর্তী সরকারের সময়ও যেসব দুর্নীতির অভিযোগগুলো বের হচ্ছে, জানি না এগুলো সত্য কি সত্য নয়। যদি সত্য হয়ে থাকে তো ভয় মানে খুবই চিন্তার বিষয় যে আমরা তাহলে কতটা কি পরিবর্তন হলাম। তা আমি মনে করি যে পুলিশ সংস্কারটা খুবই জরুরি, এবং কিন্তু কিভাবে হবে সেটি আরো বিস্তারিত আলোচনার দাবি রাখি। জেনারেল ইসলাম। জি, আমি মনে করি খুব দ্রুত পুলিশের রিফর্মটা প্রয়োজন। বিগত সরকার, পতিত সরকার যেভাবে পুলিশকে অস্ত্র এবং গোলাবারুদ দিয়েছে, আমার মনে হয় পৃথিবীর কোনো পুলিশের এত শক্তিশালী না। এবং তারা কিন্তু এই যে 5ই অগাস্টের জন্যই তৈরি করছিল পুলিশকে, এবং তারপরেও তারা ব্যর্থ হয়েছে। একটা পুলিশ বাহিনীর কী কারণে এসএমজি, কী কারণে এলএমজি, কী কারণে এপিসি দরকার? আমাদের তো সিভিল যুদ্ধ চলছে না, এটা সেনাবাহিনী দরকার। আমরা বহির্দেশের আক্রমণ থেকে আমরা দেশকে রক্ষা করব। পুলিশ শুড অনলি হ্যাভ যে অস্ত্রগুলো শুধু একটা পরিস্থিতি সামলে নেওয়ার জন্য প্রয়োজন, তার বেশি থাকার প্রয়োজন নাই। র্যাব তো একেবারেই অপ্রয়োজনীয়, এবং আমি মনে করি পুলিশ হবে জনগণের বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ শেরিফ নির্বাচন করে ভোটের মাধ্যমে, ভালো করলে সে থাকে, না হলে আবার সে পরবর্তী ইলেকশনে সে ফেল করে। এবং এই র্যাব কিন্তু এই যে জিয়াউল হাসান এবং অ্যাডমিরাল সোহাইল, এগুলো কে তৈরি করেছে? র্যাব তৈরি করেছে। আমাদের সশস্ত্র বাহিনীর অফিসাররা নষ্ট হয়েছে র্যাবে গিয়ে। পুলিশ থাকবে যেটাতে নর্মাল পুলিশের কাছে ছোটোখাটো অস্ত্র থাকবে, তাদের একটা স্পেশাল ফোর্স, এলিট ফোর্স থাকতে পারে। যদি কোনো টেররিস্ট অ্যাটাক বা এরকম কোনো পরিস্থিতি হয়, তখন তাদের অস্ত্র নিয়ে তারা ডিপ্লয় হতে পারে। বাট নর্মাল রুটিন ডিউটিতে তারা লাঠি, পিস্তল এবং ছোটোখাটো অস্ত্র ছাড়া তার কিছু থাকা প্রয়োজন নাই। আমি মনে করি পুলিশের একটা ব্যাপক পরিবর্তন দরকার। যারাই এই সহিংসতায় এবং এই ছাত্র জনতার আন্দোলনে ফোর্স নিয়োগ করেছে, সবাইকে বিচারের আওতায় আনা উচিত, এবং অতি দ্রুত রিক্রুটমেন্ট শুরু। পুলিশ আজকে চাকরি দিলে কালকে দে উইল নট বি পুলিশ, তাদেরকে একটা সময় লাগবে, প্রশিক্ষণ দিতে হবে। আমাদের সেনাবাহিনী যেটা বলেছে, আমরা আর্মি যুদ্ধ করতে আমরা প্রস্তুত, বাট আমরা তো পুলিশের কাজে প্রস্তুত। সো ইমিডিয়েটলি উই হ্যাভ টু স্টার্ট দি রিক্রুটিং প্রসেস। এই ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। গত 15 বছর শুধু একটা ডিস্ট্রিক্টের মানুষ, একটা দলের সাপোর্টাররাই শুধু পুলিশে যোগদান করেছে, এবার যাতে এটা না হয়। আমাদের সবারই একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, বাট আমরা কর্মক্ষেত্রে যাতে এটা প্রয়োগ না করি। খুবই নিরপেক্ষভাবে আপনার ছাত্রদের কাছ থেকে আপনি পুলিশ রিক্রুট করেন, অ্যান্ড ইউ স্টার্ট ট্রেনিং ইমিডিয়েটলি। এবং যারা বেশি অপরাধ করেছে তাদের ইমিডিয়েটলি, এখনও তারা আছে এখনও সার্ভিসে, তাদেরকে অপসারণ করতে হবে। এবং প্রয়োজনে কিছু সাপোর্ট আমরা সশস্ত্র বাহিনী থেকে পুলিশকে আপাতত দিতে পারি, যতক্ষণ পর্যন্ত নিউলি রিক্রুটেড পুলিশকে আমরা প্রপারলি ট্রেন না করে আমরা। আবার কেউ কেউ বলছেন যে যারা রিটায়ারমেন্টে গেছেন বা বাইরে মানে চাকুরিতে নেই, তাদের মধ্যে থেকে যারা শারীরিকভাবে সক্ষম, তাদেরকে নিয়ে সাময়িক 1 বা 2 বছরের জন্য চুক্তিভিত্তিক। ইট ইজ এ ভেরি গুড অপশন। যারা ভালো ছিল, অনেকে রিটায়ারমেন্টে, যারা সুস্থ, সেনাবাহিনীতে তো আছে। আমি রিটায়ারমেন্টের পরেও, অবসরের পরেও একটা নির্দিষ্ট পিরিয়ড দেশের প্রয়োজন আমাকে ডাকলে আমি আসতে বাধ্য। নিশ্চয়ই পুলিশের এরকম ভালো অফিসার, ভালো কনস্টেবল আছে যারা রিটায়ারমেন্টে, তাদেরকে স্ক্রিনিং করে তাদের সেই ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এই কাজগুলো তারা। ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আরো বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন একটা পাহাড়ের দিকে নজর দেই। আমরা বিগত সরকার আমরা শেষ দিক থেকেই দেখছি কিছুটা অশান্ত হতে এখন এসে একটা সিরিয়াস আকার ধারণ করেছে বলে সাম্প্রতিক ঘটনা প্রবাহের ফলে মনে হচ্ছে। তো মিস্টার সোহরাব হোসেন কি মনে করেন যে সাম্প্রতিক ঘটনা প্রবাহগুলো যদি আমরা বিচ্ছিন্নভাবে বা প্রতিটি ঘটনার বিশ্লেষণ নাও করি, দুটি বিষয় হচ্ছে পাহাড়ে অশান্তির কারণ। একটি হচ্ছে শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়া, দ্বিতীয় হচ্ছে বাঙালি নেতৃত্বাধীন রাষ্ট্রের পাহাড়িদের প্রতি দৃষ্টিভঙ্গি। অর্থাৎ তারা কি অপর, না তারা আমাদেরই অংশীজন? যদি আমরা অপর ভাবি
তাহলে এক ধরনের। এবং পাহাড়িদের মধ্যে তো এই শঙ্কা আছে যে সারা দেশে বেসামরিক শাসন চলছে, সেখানে সামরিক শাসন চলছে, সেখানে বেসামরিক কর্তৃপক্ষ কিন্তু তেমন কর্তৃত্ব নেই। এখন যদি নিরাপত্তার প্রশ্ন আসে, প্রথমত হচ্ছে সেখানে 5 লাখ 6 লাখ বা 7 লাখ যে জনগোষ্ঠী আছে, তাদেরকে আমরা কি দেশপ্রেমিক মনে করি না? যদি দেশপ্রেমিক মনে করি, তাহলে অন্য অঞ্চলের জনগোষ্ঠীর প্রতি আমরা যেভাবে আচরণ করি, যেভাবে তাদেরকে আস্থায় আনতে চাই, আমরা তাদেরকে আস্থায় আনতে চেষ্টা করছি না কেন? পার্বত্য চট্টগ্রাম, এবং সেখানে একটি খুব পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যখন হলো, তখন একটি স্লোগান উঠেছিল ইসলামী সংগঠনগুলোর, যে বীর বাঙালি অস্ত্র ধরো, পাহাড়ের মানে আমাদের সংগ্রাম ত্বরান্বিত করো। অর্থাৎ পাহাড়ে যে সবাই বীর বাঙালি হয়, বাঙালি হওয়াটা দোষের নয়, কিন্তু প্রতিপক্ষ না ভাবা। এবং এ তো স্বাভাবিক যে তারা কোনোদিনই অস্ত্র বলে বাংলাদেশ মানে বাংলাদেশের সাথে পারবে না, বা এই রাষ্ট্রযন্ত্রের সাথে। আবার অস্ত্র বলে তাদেরকেও কিন্তু আমরা যদি দমন করার চেষ্টা করি, যদি নিবৃত্ত করার চেষ্টা করি, সেটাও হবে না। সুতরাং আমি মনে করি যে শান্তি চুক্তিটা একটি কর্মসম্পর্কের ভিত্তি হতে পারে, এবং তারপর কোথায় কোথায় গলদ আছে, তাদের কি আছে, এবং তারা কিন্তু অনেক ঝুঁকিও নিয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, আর সন্তুল বর্মা শান্তি চুক্তি সই করেছেন, তরুণদের একটি বড় অংশ ইউপিডিএফ তারা সই করেনি। অর্থাৎ তারা, এবং জনসংহতির অনেক নেতাকর্মী মারা গেছেন ইউপিডিএফের হাতে। পরবর্তীকালে তাদের এই মুহূর্তে যে আপনি বললেন যে এই সংকটটা, পাহাড়িরা মনে করে যে তাদের মধ্যে যে সংঘাত জিয়ে রাখার পিছনে এই রাষ্ট্রযন্ত্র আছে। এখন তার সত্য মিথ্যা আমি জানি না, ভাই বলতে পারবেন যে যেহেতু সেনাবাহিনীর উচ্চ পদে ছিলেন, যদি থাকে সেটা দূর করা উচিত। এবং বোধ করি পাহাড়ে ছিল না। আমি পদাতিক অফিসার, ইনফ্যান্ট্রি অফিসার, আমি একাধিকবার দীর্ঘদিন ছিলাম। আমি আসছি আপনার কাছে, না, আমি এটা বলছি যে আমরা একসঙ্গে থাকতে হবে, এবং এটা শুধু পাহাড়ি বাঙালির সম্পর্ক না। আমরা তো আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে থাকতে পারিনি। আমরা তো কি বলে যে মানে আমরা কোনো ক্ষেত্রেই একসঙ্গে থাকতে পারি না। এবং এই যে 5 আগস্ট যে বিজয় হলো, আমরা বিজয়ী হয়েছি, কিন্তু বিজয় ধরে রাখার জন্য যে ঐক্য দরকার, সেই ঐক্য থাকবে কি থাকবে না সে ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। জি, জেনারেল মনিরুল ইসলাম। জি, আমি যেটা বলছিলাম, আমি একজন পদাতিক ইনফ্যান্ট্রি অফিসার। আমি একাধিকবার হিল ট্র্যাক্সে ছিলাম। প্রথম যাই 89-এ, পরবর্তীতে 96-এ যাই, এবং আবার 2000 সালের পরে যাই। ইনফ্যান্ট্রি অফিসার হিসেবে বারে বারে যেতে হয়। বাট প্রথম থেকেই আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের অন্যান্য জায়গায় যে যোগাযোগ ব্যবস্থা, তার তুলনায় পার্বত্য চট্টগ্রামে বেটার, রাস্তাঘাট বেটার, অনেক কিছুই বেটার। শান্তি পরে হয়েছে, জি, গ্র্যাজুয়ালি হয়েছে 89 থেকে আমি দেখেছি যেভাবে। এবং পাহাড়িরা, উপজাতিরা, দে আর ভেরি সিম্পল মাইন্ডেড, বাট দের আর গ্রুপস যাদের এজেন্ডা আছে পার্বত্য চট্টগ্রামে। বিকজ আমি মনে করি সবচেয়ে সেন্সিটিভ এলাকা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম, এবং যারাই একটু সমস্যা সৃষ্টি করতে চায়, দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট প্লেস। 5ই অগস্টের আগে কিন্তু ছাত্ররা, পাহাড়ি ছাত্ররা কোনো আন্দোলনে যোগদান করেনি। তাদের তো 5% কোটা ছিল, দে ওয়ার হ্যাপি। ইনফ্যাক্ট মনে মনে হয়তো বিরোধিতা করেছে, বাট 5ই অগস্টের পরে তারা একটা পাহাড়ি ছাত্র আন্দোলন, একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, দ্যাট ইজ ফাইন। বাট তারা কি বললো যে বাঙালিদের সমতলে চলে আসতে হবে, সেনাবাহিনী এখান থেকে হটাতে হবে। একজন পাহাড়ি উপজাতি, তারা ঢাকা যে কোনো জায়গায় বাড়ি কিনতে পারে, জায়গা কিনতে পারে, বাঙালিরা কেন ওখানে থাকতে পারবে না? হিউম্যান মাইগ্রেশন কেউ কখনো বন্ধ করতে পারে না, 1 নম্বর। আর সেনাবাহিনী যদি পার্বত্য চট্টগ্রামে এতদিন না থাকতো, ওখানে একটা বড় বিপদ হয়ে যেতে পারে, মেবি ইট উড বি নেক্সট বাই সামবডি এলস। এবং আমরা সবসময় প্যাসিফিকেশন আমরা সেনাবাহিনী প্রথম থেকে করে আসছি, বাঙালি এবং পাহাড়িদের মধ্যে যাতে একটা সদ্ভাব, এবং এই যে আমাদের প্রশিক্ষণ নন প্যাসিফিকেশন, এটাই কিন্তু আমাদের জাতিসংঘ মিশনে অনেক সফলতা আমাদেরকে নিয়ে আসছে। পার্বত্য চুক্তির যে কথাটা যেটা বললেন বাস্তবায়ন হয় না, এটাও সম্পূর্ণভাবে ঠিক না। ওখানে টোটাল 72 ক্লজ আছে, এর মধ্যে সরকার বলছে যে অ্যারাউন্ড 62 এর মতন বাস্তবায়ন হয়েছে, 10টার মতন এখনও ইন প্রসেস। ইউপিডিএফ এবং জিএসএস বলছে যে 35-40 হয়েছে, বাকিটা এখনও হয় নাই। তো এখন আমার মনে হয় শান্তি চুক্তিটা যেটা হয়েছে সেটা আবার একটু আমাদের সার্বভৌমত্ব, অখণ্ডতা প্রশ্ন ঊর্ধ্বে রেখে ওদের যে কোনো যৌক্তিক দাবি সরকার মেনে নিতে পারে। দে আর বাংলাদেশি, তারা বাঙালি না, বাট দে আর বাংলাদেশি, পার্ট অফ
বাংলাদেশ, এবং তাদের সমান অধিকার আছে অন্যান্য বাংলাদেশি বাঙালিদের মতন। তো আমরা তাদের যদি যৌক্তিক কোনো দাবি থাকে যেটা উইল নট বি এ থ্রেট টু দি সভরেন্টি অফ দিস নেশন, অফকোর্স এটা আমরা ভেবে দেখতে পারি। বাট আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে ওখানে দিস ইজ এ প্লেয়িং গ্রাউন্ড, যেখানে আমাদের নেবাররাও একটা রেগুলেটরি মেজার হিসাবে তারা কোনো একটা ব্যাপারে অসন্তুষ্ট থাকলে তারা পার্বত্য চট্টগ্রামের মাধ্যমে এটা ইস্যুটা তৈরি করতে পারে। এবং পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন চাকরি করার কারণে আমি দেখেছি যে ওখানে ইউরোপিয়ান দেশগুলোর একটা ইনফ্লুয়েন্স আছে ওখানে। আপনার আইএনজিওগুলো একটা এজেন্ডা আছে এবং খুবই সাসপিশিয়াস। মানে প্রতিবেশীদেরটা তো বুঝলাম, ইউরোপিয়ানদের এবং আইএনজিওগুলোর ইন্টারেস্টের জায়গা কি? জি, এটা একটা হচ্ছে আপনার, আমি একটা বলি, আমি আগেও বলেছি, ইস্ট তিমোর এবং সাউথ সুদান যত দ্রুত স্বাধীন হয়েছে পৃথিবীর ইতিহাসে এটা নাই। কারণ কি? বিকজ তারা মুসলমান একটা রাষ্ট্র থেকে আলাদা হয়েছে যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ থাকে। সো পার্বত্য চট্টগ্রাম এমন একটা জায়গা, ওখানে খ্রিস্টানিটি আছে, যে কিছু কিছু যে কুকি যারা বা মং যারা, মরং যারা, তারা একটা ওয়েস্টার্ন সাইডে কিছু উপজেলাতে তাদের প্রায়োরিটি আছে, এবং এটা তো মুসলমান না, হিন্দু এবং বৌদ্ধ ধর্ম। সো এবং তাদের কিছু কিছু পাহাড়ি আমাদের কোটার কারণে শিক্ষা গ্রহণ করে বিদেশে বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্সিয়াল জায়গায় আছে, এবং পার্বত্য চট্টগ্রামে কিছু হওয়ার আগেই এই খবরটা ভারতে চলে যায়, এটা পাশ্চাত্য দুনিয়াতে চলে যায়, এবং এটার তারা প্রোপাগান্ডা বা ইনফরমেশন স্প্রেডিংয়ের ব্যাপারে আমার মনে হয় সরকার থেকেও তারা বেশি দক্ষ। সো তাদের এজেন্ডা, আমি যেটা বললাম, ধর্মান্তর একটা এজেন্ডা, এবং কোনো কারণে যদি তাদেরকে সেপারেট করা যায় একটা এই প্রবলেম তো আমরা স্বাধীনতার পর থেকেই দেখছি। এবং আপনি বলছিলেন যে পাহাড়িরা সিম্পল মানুষ, সাধারণ মানুষ, সেটা যদি আপনার এই কথা যদি আমরা ধর্তব্যের মধ্যে নিই, তাহলে কিছু কিছু গ্রুপ বা কিছু কিছু এলিমেন্ট যদি নেগেটিভ ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমরা কেন ওই সাধারণ পাহাড়িদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ওই আস্থা দিতে পারছি না যে এই দেশটা তার, এখানে পাহাড়ি বাঙালি বলে হ্যাঁ যে যার আইডেন্টিটি নিয়ে চলবে, কিন্তু দেশটা সবার এবং আমরা সবাই মিলে চলতে চাই, এই আস্থাটা, এবং সেখানে সে বঞ্চিত না। জি, এখন যে কোনো মাইনরিটি মনে করতে পারে যে সে বঞ্চিত, কিন্তু মেজরিটি যারা, তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে আস্থা না, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদেরকে কনফিডেন্স দেয়া, দরকার হলে একটু বেশি ভাবেই দেয়া, সেটা কেন পারা যাচ্ছে না? মানে আপনার অভিজ্ঞতা কি? এবং এই চেষ্টাটা কি হয়েছে কিনা? ধরেন একটা হচ্ছে যে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে, আইনি পদক্ষেপ নিয়ে একটা পদক্ষেপ, আরেকটা হচ্ছে যে একটা সোশ্যাল হারমোনি তৈরি করা, এক ধরনের কালচারালি সোশ্যালি তাদেরকে মোটিভেট করা, সেটা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে তো একটা বিশেষ করে উপজাতিদের 45টি উপজাতিদের মধ্যে তারা ম্যাক্সিমামই বিভিন্ন পাহাড়ে বিভিন্ন অঞ্চলে থাকে, এবং আমি মনে করি যে এই যারা শহর ভিত্তিক এডুকেটেড তারাই কিন্তু দে লিড এনি মুভমেন্ট ইন চিটাগং হিল ট্রেক্স। সাধারণ উপজাতিরা যারা পাহাড়ে থাকে, ঝুম চাষ করে খেয়ে থাকে, তারা কিন্তু সরাসরিভাবে এটাতে সম্পৃক্ত। মানে আমরা কি তাহলে তাদেরকে শিক্ষা দীক্ষা, মানে আমরা বলতে আমি রাষ্ট্র বলছি, সুযোগ করে দিয়ে ভুল করছে? মানে না, অবশ্যই ভুল করছে না। এডুকেশন ইজ এ মাস্ট। আমাদের এই তাদেরও শিক্ষার প্রতি অধিকার আছে, এটা আমাদেরকে ব্যবস্থা সমান অধিকার আছে, আমার যা তার তাই। জি, এক্স্যাক্ট। এটা আসলে যেরকম আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা, অনেক ইভেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টেরও অনেক উপদেষ্টা, ইভেন প্রধান উপদেষ্টাও দুই একবার আদিবাসী শব্দটা বলেছে। সো আমরা কিন্তু অনেক সময় উপজাতি আদিবাসী পার্থক্যটা বুঝতে পারিনি। ইটস এ ভেরি ডেঞ্জারাস ওয়ার্ড। আদিবাসী সংজ্ঞা অনুযায়ী যারা আদিকাল থেকে কোথাও থাকে, এবং তাদের আদিবাসী সংজ্ঞা মানেই তাদের টেরিটোরিয়াল রাইটস আছে। সো আদিবাসী, নিজেকে আদিবাসী পরিচয় দাবি করা মানে দিস ইজ এ স্টেপ বিফোর আস্কিং ফর ইন্ডিপেন্ডেন্স। এবং আমাদের আদিবাসীরা আসছে কিন্তু 16 থেকে 1800 শতাব্দীর দিকে, তারও 200 বছর আগে তারা ভারতে এবং মায়ানমারে আছে। ভারত এবং মায়ানমার কিন্তু তাদেরকে আদিবাসী বলে না, এখনো তারা উপজাতি। বাংলাদেশে হঠাৎ তারা কেন আদিবাসী হিসাবে, কত পুরনো হলে তাকে আদিবাসী বলা যায়? এটা বলা হচ্ছে যে প্রাক উপনিবেশিক আমল অথবা আদিকাল থেকে। সো যেরকম রেড ইন্ডিয়ানসরা আদিবাসী, সৃষ্টির পর থেকে তারা ছিল অ্যাবরিজিনাল। আমি টেরিটোরিয়াল রাইটের প্রশ্ন বা এই হুমকিটা মনে করছি কিনা, ধরেন একচ্ছত্র অধিকার, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার বা সোহরাব হাসানের বা আপনার কি একচ্ছত্র অধিকার নাই? আমি আসছি আপনার কাছে, আদিবাসী নিজেদেরকে, মানে আমাদেরও তো রাইট আছে, কিন্তু আদিবাসী বলবার দরকার পড়ে। এটা কেন আমি বলি, রাইট আছে, আমি যে জমিটা কিনবো সেটার উপর আমার রাইট আছে, বাট যখন এটা আদিবাসী হিসেবে টেরিটোরিয়াল রাইট পাবে, তার মানে আদিবাসীরা ছাড়া আর কেউ গিয়ে ওখানে থাকতে পারবে না, কেউ গিয়ে ওখানে জমি নিতে পারবে না, কেউ ওখানে বসবাস করতে পারবে
পারবে না, দ্যাট এই রেস্ট্রিকশনটা আসবে। আমি তো বাংলাদেশে যে কোনো জায়গায় জায়গা কিনতে পারবো, ওরাও কিন্তু পাহাড়িরাও এসে উপজাতিরা জায়গা কিনতে পারবে যখন টেরিটোরিয়াল রাইটস হবে। যেরকম ইউএসএতে দে হ্যাভ সেপারেট টেরিটরিজ, ইন্ডিয়ানসরা, ওখানে ফেডারেল বা স্টেট গভর্নমেন্টের কোনো এখতিয়ার নাই। ওখানে কোনো আমেরিকান বা অন্য ইমিগ্রেন্টরা গিয়ে ওখানে জমি কিনতে পারবে না, বসবাস করতে পারবে না। দে হ্যাভ টোটাল রাইট অন দ্যাট ল্যান্ড। সো আদিবাসী মিনস আমরা যদি এই অধিকারটা দিই, দ্যাট মিনস পার্বত্য চট্টগ্রামে ইট ইজ অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট। আমরা বাঙালিরা কেউ গিয়ে ওখানে থাকতে পারবো না। হিউম্যান মাইগ্রেশন তো উই ক্যানট, একটা দেশের ভিতরে উই ক্যানট, ইনফ্যাক্ট এক দেশ থেকে আরেক দেশেও আপনি হিউম্যান মাইগ্রেশন বন্ধ করতে পারবেন না। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ইউরোপে চলে যাচ্ছে, বিভিন্ন দেশে চলে যাচ্ছে। সো দিস, একসময় আমাদের দেশে মানুষ মাইগ্রেট করে আসতো বিকজ তখন উই ওয়ার রিচ। পৃথিবীর 25% জিডিপি আমাদের উপমহাদেশে ছিল বিকজ ইকোনমি ইজ টু বি কন্ট্রোল বাই এগ্রিকালচার। তখন মধ্যপ্রাচ্য থেকে লোক মাইগ্রেট করে আসতো। এখন আমরা যাচ্ছি বিকজ দে আর রিচ নাও। সো দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ন্যাচারাল ইন হিউম্যান হিস্ট্রি। অনুরাগ যে ভয়ের কথা বলছেন, সেটা আমরা যুক্তি, রাষ্ট্রবিজ্ঞান বা জাতিগতভাবে করতে পারি, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে 74 সালেও 12-13% বাঙালি ছিল। দেশ বিভাগের সময় ছিল মাত্র 2%। এখন কিন্তু সেখানে পাহাড়িরা সংখ্যালঘু। তা আমরা যখন তারা সংখ্যালঘু হয়ে পড়ছে, তখন আমরা কিভাবে বলি যে তারা তাদের সেখানে অন্য কাউকে আসতে দিতে চাচ্ছে না, যেতে দিতে চাচ্ছে না? সেখানে তো বাঙালির সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। বরং আমরা উন্নয়নের নামে, যে আপনি জানেন যে উন্নয়নের নামে সেখানে যে দখল হচ্ছে, পাহাড় দখল হচ্ছে, বন দখল হচ্ছে, জুম দখল হচ্ছে, জুম পরিবেশ সম্মত কি সম্মত না সেটা নিয়ে আমরা বিতর্ক করতে পারি। কিন্তু কথা হচ্ছে যে তারা তো বংশ পরম্পরায় আমরা যেভাবে উত্তরাধিকার আইন বহন করি জমি বা সম্পদের ক্ষেত্রে, তারা তো সেটা বহন করে না। তারা 1900 সালের যে ব্রিটিশ রেগুলেশন, আর সেই অনুযায়ী অর্থাৎ যে যেখানে বসবাস করে সেটারই মালিক সে, যে যেখানে চাষ করে সেটারই মালিক সে, এবং গোষ্ঠীগত মালিকানা, মানে একক না। এখন যেটা হচ্ছে ভূমি, যে কথাটি বললাম, পার্বত্য শান্তি চুক্তির যে ব্যত্যয়টা বা যেটা পূরণ করেনি, ভূমির সমস্যাটা সমাধান করেনি। ভূমির সমস্যাটা কিভাবে হবে? এখন একজন ডিসি যাই বলেন যে এই ভূমিটা বিক্রি করা যাবে কি যাবে না, কিন্তু সেখানে পাহাড়ি নিজের তাদের যে কারবারি এবং আর কি আছে, কারবারি আর হেডম্যান, মানে তাদের একটা এখতিয়ার থাকবে না কেন? এবং আমরা কিন্তু রাজাটাও মেনে নিচ্ছি, কিন্তু আমি বলছি যে ভূমির সমস্যাটা, এবং ভূমির সমস্যার তিনবার কমিশন হয়েছে, রেগুলেশন হয়েছে, ইত্যাদি হয়েছে, কিন্তু একবারও বৈঠক করতে পারে না বাঙালিদের প্রতিবাদের মুখে। তারা সেখানে যখনই বৈঠক ডাকা হয় তখন অবরোধ করে। সুতরাং আমরা বলতে পারি যে তারা সব কিছু তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়, আসলে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে ফেলছি। সুতরাং তাদের মধ্যে ভয় যে আছে, ভয় অমূলক নয়। সো এর সঙ্গে জাস্ট আমি একটু যোগ করে দিই যে আপনি কি মনে করেন কেন আপনার ওখানে কাজের অভিজ্ঞতা দিয়ে যে সারা বাংলাদেশে আমরা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করি, কিংবা সেখানে বাঙালি স্যাটেলাররা, যাদেরকে স্যাটেলার বলা হচ্ছে, তারা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে পাহাড়িরা সেটা পায় কিনা? নাম্বার ওয়ান, আসলে আমাদের বাঙালিদের সেটলার বলাটা ঠিক না। এই কথাটা, তাদেরকে সেটলার বলাটা আমার মতে খুবই অন্যায়। তারা ওখানে গিয়েছে, এবং ভাই যেটা বললেন যে ইয়েস, শান্তি চুক্তি, আমি বলেছি এটা ইট ক্যান বি রিভাইজড। এখানে ভূমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে, অফকোর্স ইন্টারিম গভর্নমেন্ট একটা কমিটি করে একটা দিস ক্যান বি সলভ, ইট ক্যান বি রিজলভ, ইট ইজ এ রিজলভেবল প্রবলেম, ইট ক্যান বি। আমরা যদি ইচ্ছা থাকে আমরা এটা, আমি যে শান্তি চুক্তি আমি সবগুলো পড়েছি, একদম 100% রাইট এটা আমি বলবো না। সো এটা হয়তো কেউ তখন উচ্চস্বরে বলতে পারি না যে এটা রিভিশনের প্রয়োজন। শান্তুল আর্মা সাহেব এগ্রি করেছে, সাইন করেছে, বাট দিস ইজ দ্য টাইম। আমরা এখন দেখা উচিত এই চুক্তির যে ধারাগুলো আছে কতগুলো অ্যাকচুয়ালি বাস্তবায়ন হয়েছে এবং কতগুলো পরিবর্তন করা দরকার। আমরা সকল উপজাতি, পাহাড়ি উপজাতি, বাঙালি সবাইকে মিলে আলোচনা সাপেক্ষে উই ক্যান রিভাইজ অ্যান্ড রিফর্ম দি এগ্রিমেন্ট দ্যাট ওয়াজ সাইন। এবং এই 1900 সালে যে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন বলেন বা শান্তি চুক্তি বলেন, সব কিছুতেই কিন্তু উপজাতিদের উপজাতি বলা হয়েছে, আদিবাসী কিন্তু কখনো বলা হয় নাই। সো আই এগ্রি দ্যাট এই ভূমির ওনারশিপ নিয়ে দেয়ার আর প্রবলেমস, বাট
প্রবলেম থাকলে তো দের মাস্ট বি এ সলিউশন, এন্ড আমাদেরকে একমত হয়ে কিন্তু সেই সলিউশনের উদ্যোগটা নেওয়া হচ্ছে কিনা যেটা আমি এবং আরেকটা বলছি। জিনিস যেটা বললেন যে আপনার সংখ্যাটা, মার্কিন যুক্তরাষ্ট্রে তো সাধারণই ছিল, আপনি এখন দেখেন ইমিগ্রেন্ট সংখ্যা কত হয়েছে, পার্সেন্টেজ কত হয়েছে। দিস ইজ ন্যাচারাল, দের উইল বি চেঞ্জ। আদিকাল থেকে এক সুনির্দিষ্ট গোত্রর মানুষ এক জায়গায় একই পার্সেন্টেজে অনন্তকাল থাকবে, ইট ইজ ন্যাচারাল। হিউম্যান মাইগ্রেশন ইজ ভেরি ন্যাচারাল। ইউএসএতে যে পরিমাণ হোয়াইট ছিল, এখন ইমিগ্রেন্টস আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বাট দে স্টিল, যদিও ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছে, বাট সে কিন্তু মাইগ্রেশন বন্ধ করতে পারে নাই টু ইউএসএ। সো দের উইল বি চেঞ্জ। হিস্ট্রি সেইজ দ্যাট ধীরে ধীরে এটা পরিবর্তন হবে। বাট আমরা এবং বাঙালিরা যারা গেছে ওরা সবাই যে একদম ফেরেস্তা এটা না। এবং আমি তো মনে করি বাঙালিরা, আপনার বলেন যে বাঙালিরা যে সুযোগ পাচ্ছে পার্বত্য চট্টগ্রামে, পাহাড়িরা ততটুকু পাওয়া উচিত। আমি তো মনে করি যে বাঙালিরা ভেরি নেগলেক্টেড দেয়ার, তারা খুবই পিছিয়ে পড়া, এবং আমাদের শিক্ষার দিক দিয়ে তারা পিছিয়ে পড়া, মিডিয়া তো কিছুই জানে না, এবং অশিক্ষিত, শিক্ষার হার খুবই কম। আমি সার্বিকভাবে আমি দেখেছি যে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যখন ছিলাম প্রথমবার, তারা গুচ্ছগ্রামে থাকতো, বাঙালিরা সব একটা ক্যাম্পের ভিতরে একটা বস্তির মতন জায়গায় থাকতো। আমি তো মনে করি ওখানে পাহাড়িদের সুযোগ সুবিধা বরং অনেক বেশি ছিল আমাদের দেশের অন্যান্য অংশের সঙ্গে, অন্যান্য অঞ্চলের সঙ্গে আপনি কি মনে করেন সব রকমের সুযোগ সুবিধা তাদের নিশ্চিত করা হচ্ছে? আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে দে আর বেটার অফ, কিছু কিছু ক্ষেত্রে দের আর প্রবলেম, বাট কোনোভাবেই উপজাতিদের থেকে বাঙালিরা বেটার নাই পার্বত্য চট্টগ্রামে। আমি মনে করি সমতলের বাঙালিরা বরং মাচ বেটার অফ দেন হিল ট্র্যাক্স। আমি গেছি এবং ভেরি পোর, এবং এই কারণেই তারা ভূমি দখল করছে নানা রকম। হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ বিভিন্ন সময় এসছে পাহাড়ে, যারা সেখানে রাষ্ট্রের হয়ে কাজ করে। আমি একটা ঘটনা বলি, হিউম্যান রাইটস এগেনস্ট হুম। আমি যখন প্রথমবার গেলাম, আই রিমেম্বার 1980-তে, হঠাৎ আমি ক্যাম্পের পাশে একটা অনেক গোলাগুলি শুনলাম, আমাকে সিও বললো তুমি যাও। আমি রাত্রেবেলা আমি পেট্রোল গেলাম, গিয়ে দেখি যে একটা সব ঘর অন্ধকার, চারিদিকে পাহাড়িদের ঘর, মাঝখানে একটা বাংলাদেশিদের ঘর, একটা ঘরে শুধু কুপি আলো জ্বলছে, বাকি সব অন্ধকার। আমি দরজা খুলে দেখি, আই রিমেম্বার যে একটা রক্ত এবং বডির যে একটা স্মেল আমার গায়ে লাগলো, এবং দেখি যে একটা শিশু থেকে শুরু করে 10-12 জন ফ্লোরে ডেড, কারো হাত এদিকে কারো এদিকে, এবং শান্তি বাহিনী এসে দে হ্যাভ কিল। যে পরিমাণ কিলিং হয়েছে বাঙালিদের পার্বত্য চট্টগ্রামে, এটা কিন্তু ব্যাপকভাবে প্রচার হয় নাই। আপনি যদি ইফ ইউ কাউন্ট দি নাম্বারস, পাহাড়ি কতজন মারা গেছে এবং বাঙালি কতজন মারা গেছে, ইট ওয়াজ এন এভরিডে। সেটা কেন রাষ্ট্র বা ধরেন যদি বলি সেনাবাহিনীও তো সেখানে সবসময় আছে, তারা কেন প্রচার করলো না বা প্রচার করতে? সেটা আই ওয়াজ জাস্ট এ লেফটেন্যান্ট। আপনি লেফটেন্যান্ট, আমি এখন পর্যন্ত। এবং আমি আমার তো মনে হয় সেনাবাহিনীর দায়িত্ব না দেশবাসীকে জানা আমরা কি করতে। আমার সামনে অনেক সোলজার, আই হ্যাভ সিন দেম ডাই। এখন পর্যন্ত প্রায় 150 জন সেনা সদস্য নিহত হয়েছে। ম্যালেরিয়াতে অসংখ্য মানুষ মারা গেছে। আমার সাথে আমি 2বার হেলিকপ্টারে ইভ্যাকুয়েটেড হয়েছে সেরেব্রাল ম্যালেরিয়ার কারণে। আমরা সংসার, ছেলে মেয়েকে ছেড়ে আমরা মাসের পর মাস আমরা এখানে ডিপ্লয় হয়েছে। এমন ক্যাম্প যেখানে আপনি 2 দিন লাগবে আপনি হেঁটে যেতে, এবং 2 দিন লাগবে হেঁটে আসতে। মাসে একবার হেলিকপ্টার গিয়ে আমাদের এই যে নোলা, ইলিশ এবং এইসব ফুড আমাদেরকে দিয়ে আসতো। ওখানে ইলেকট্রিসিটি নাই। এইসব পরিবেশে আমরা সাপ, জোক, এইসব পরিবেশে আমরা কেন করেছি? বিকজ উই লাভ দিস কান্ট্রি, উই ওয়ান্ট টু এনশিওর দি সভরেন্টি। এবং আমরা যে কীভাবে পাহাড়িদের অনেক ঘটনা আছে, রক্ত প্রয়োজন, আমরা রাতেবেলা গিয়ে রক্ত দিয়েছি। আমার ক্যাম্পের নিচে একটা হাতি আক্রমণ করলো, গিয়ে দেখি যে একটা প্রেগনেন্ট মহিলা, তার পেটে হাতি পাড়া দিয়ে বাচ্চা পর্যন্ত বের হয়ে গেছে, শি ডাইড। মেনি পিপল ওয়ার ইভাকুয়েটেড। রাত্রে জীবনের ঝুঁকি নিয়ে আমরা তাদেরকে ইভাকুয়েট করে আমরা শহরে নিয়ে আসছি চিকিৎসা দেওয়ার জন্য। এবং আমি মনে করি যে এই যে যারা একটা এজেন্ডা আছে, তারা ছাড়া নর্মাল পাহাড়িরা সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম সেনাবাহিনীর সাথে সম্পর্কে যথেষ্ট ভালো, এবং প্রবলেম 2 পক্ষেরই আছে। এবং আমি তো বললাম যে বাঙালিরা যারা আছে তারাও ওখানে অনেক সমস্যা করে, বিকজ তারা ভূমিহীন, নানা রকমের অত্যাচার হয়তো করে। তো এটা আইনশৃঙ্খলা বাহিনী দেখতে হবে। আমি মনে করি যে আমাদের এগ্রিমেন্টটা একটু রিভাইজ করা দরকার। ভূমি ব্যাপারটা সবসময় বারে বারে উঠে আসে, ওয়াই ডোন্ট উই সলভ ইট? ডু ইউ থিংক পার্লামেন্ট কোনো সলিউশন আছে, পার্মানেন্ট কোনো সলিউশন আছে? সবকিছুরই সলিউশন আছে এখন, সবাইকে অনবোর্ড নিয়ে এটা, এবং সেই পার্মানেন্ট সলিউশনের চেষ্টা হচ্ছে বলে মনে করেন আপনি? আমি তো মনে করি এটা তো শুধু সেনাবাহিনীর পক্ষে করা সম্ভব না, এটা একদম টপ লেভেলের পলিটিক্যাল ইনভলভমেন্ট দরকার। দি গভর্নমেন্ট হ্যাজ টু হ্যাভ দিস
এইটা তো শুধু সেনাবাহিনীর সমস্যা না পার্বত্য চট্টগ্রাম, এটা দেশের একটা সমস্যা। এবং অতটুকু ইম্পর্টেন্স দিয়ে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, কেন আমরা সমাধান বের করতে পারবো না? ইউ ক্যানট ডিপেন্ড অন দি আর্মি টু সলভ ইট। ইজ নট আওয়ার প্রবলেম। আমাদের হতে পার্বত্য চট্টগ্রামে একটা শান্তি শৃঙ্খলা পরিবেশ, দ্যাট উই আর ডুইং উইথ আটমোস্ট সিনসিয়ারিটি অ্যান্ড উই হ্যাভ স্যাক্রিফাইসড এ লট ফর দ্যাট। বাট এখানে রাজনীতিক যে ইনভলভমেন্ট দরকার, এবং শুধু নট যে পার্টিটা পাওয়ারে আছে সেটা না, সব রাজনৈতিক দল মিলে, পার্বত্য চট্টগ্রামে যত আঞ্চলিক দল আছে সবাইকে মিলে আমরা যদি পজিটিভ থাকে, আই থিঙ্ক উই ক্যান ফাইন্ড এ সলিউশন টু দ্যাট। এটা অসম্ভব কিছু না। সোহরাব হাসান? না, একটাই হচ্ছে যে পারস্পরিক আস্থার বিষয়টি। আমরা তাদেরকে সুরক্ষা দেব, তারা যাতে ভাবে যে আমাদের সুরক্ষা দিচ্ছে। কিন্তু যেটা হচ্ছে সেখানে যে এতগুলো 3টি সেনানিবাসের পরও যে এতগুলো সেনা চৌকি বা সেনা স্থাপনা, তারা ভাবে যে এখানে যে কি বলবো, যে যারা নবাগত বাঙালি তাদেরকে রক্ষা করা বা তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই সেনাবাহিনী আছে। আর আমরা অবশ্যই বাংলাদেশের তারাও কিন্তু এই দেশেরই বাসিন্দা। আমরা যদি ধরে নেই যে তাদের দেশপ্রেম নেই, তাহলে কিন্তু সেটা ভুল হবে। আমাদের রাষ্ট্রের অনেকেই কিন্তু এটা ভাবে। যেমন যখন শান্তি চুক্তি হলো, তখন কিন্তু একটি বড় দল বললো যে এই শান্তি চুক্তি হলো, তার মানে পূর্ব পার্বত্য অঞ্চল ভারতের অংশ হয়ে যাবে। এবং তাতে সুবিধা হলো যে দলটি শান্তি চুক্তি সই করেছে, তার সুবিধা হলো শান্তি চুক্তি সই করেছি, কিন্তু বাস্তবায়ন না করলে আমি বিরোধিতার সম্মুখীন হব না, কারণ আমার পক্ষে তো ওই দল আছে। রাজনৈতিক মতৈক্যতা জরুরি। ডান বাম মানে সব দলের যে পাহাড়ে একটা সমস্যা আছে, সমস্যাটি কীভাবে করা যায়। গায়ের জোরে যে হয় না, সেটা এই কাশ্মীর কিন্তু তার প্রমাণ। যে আপনি অস্ত্র বলে কোনো জনগোষ্ঠীকে হচ্ছে না, কিন্তু সমস্যার সমাধানও তো হচ্ছে না। হ্যাঁ, সমাধান হচ্ছে না। বরং ওই অর্থে যদি বলেন, কাশ্মীরের চেয়ে আমাদের এখানে আমরা সমাধানের চেষ্টা করছি, এবং সেখানে অতটা অনাস্থার পরিবেশ নেই, মানে যুদ্ধের পরিবেশ নাই। শান্তি চুক্তি একটা ভালো দিক করেছে যে এরপর আর সেখানে সেনাবাহিনীকে যে মানে তাদের সাথে অস্ত্রের মুখোমুখি হতে হচ্ছে না। এটা ঠিক আনুষ্ঠানিকভাবে না। ইউপিডিএফ বা কেউ অস্ত্রধারী আছে যারা হামলা করে, তারা কিন্তু বাঙালিদের বা সেনাবাহিনীর সদস্যদের যতটা না হামলা করেছে, তার চেয়ে বেশি করেছে তাদেরই পাহাড়ি জনসংহতি সমিতি এবং এটা জেএসএস-এর কথা বলছেন। বাট এখন যেটা বান্দরবনে যেটা কুকিচিন যেটা আসছে, নতুন ভেরি ডেঞ্জারাস ফোর্স। এবং আমরা যখনই তাদের ক্যাম্প আক্রমণ করি, আমরা একটা ম্যাপ দেখি, ওই ম্যাপে পুরা পার্বত্য চট্টগ্রাম সহ মায়ানমারের 2টা রাজ্য প্রদেশ এবং ভারতের 3টা প্রদেশ সহ তার একটা স্বাধীন কুকি ল্যান্ড অফ দি কুকিজ, এই জন্য তারা ফাইট করছে। এবং তাদের সাথে অল্প সময়ে কিন্তু 7 জন সেনা সদস্য, আমার ইউনিট 3rd বেঙ্গলের SM সুবেদার মেজর ওয়াজ কিল্ড। এবং তারা এপ্রিলে একটা ব্যাংক ডাকাতি করতে গিয়ে একটা হয়েছিল, ওখানে ওদের 16 থেকে 20 জনের মতন নিহত হয়েছে। সো দে আর ট্রেইনড বাই একটা দল, জামাতুল আনসার আল হিন্দ অর সামথিং। তারা গিয়ে ওখানে প্রশিক্ষণ দিচ্ছে, এবং দে আর মোর ফেরিশিয়াস ফাইটার দেন শান্তি বাহিনী। তারা তো অর্থের বিনিময়ে, জি, মানে ভাড়া খেটেছে, সেখানে কুকিচিন ভাড়া খেটেছে এবং এদেরকে প্রশিক্ষণ দিয়েছে। জি, মানে কুকিচিনকে প্রশিক্ষণ দিয়েছে তারা। এবং এরা কিন্তু ফাইট করছে একটা স্বাধীন রাষ্ট্রের জন্য, ল্যান্ড অফ দি কুকিজ, হুইচ ইনক্লুড দি এন্টায়ার চিটাগং এবং মায়ানমার এবং এই রাষ্ট্রগুলো মিলে। সেক্ষেত্রে আমাদের ভূ রাজনীতিটাও দেখতে হবে, যে শুধু কিন্তু এটা অভ্যন্তরীণ সমস্যা না। সেটা তো উনি শুরুতে বলেছেন, আমি সেটা বললাম। সো ইট ইজ এ প্রবলেম ফর বোথ। এখন আমাদের নেবাররা যদি মনে করে যে তাদেরকে সাপোর্ট দিবে, এটা কিন্তু স্পিল ওভার করবে ভারতও, এটা স্পিল ওভার করবে মায়ানমার। ইটস এ 3 দেশের জন্য এটা একটা সমস্যা। এবং যদিও আপনি যেটা বলেন, ইউ রাইট, PCGS এখন অস্ত্র ওদের নাই, এটা সেনাবাহিনীর সাথে আমরা তো পিস এগ্রিমেন্ট করেছি, ওখানে ওরকম যুদ্ধ হচ্ছে না। বাট সাউথে কিন্তু ইটস এ ভেরি সিরিয়াস সিচুয়েশন, এবং এই কারণে ট্যুরিজম এফেক্টেড হচ্ছে। এবং এই যে ট্যুরিজম, একটা ক্যান্টনমেন্ট হওয়ার পরে যে একটা স্কুল হয়, একটা ব্যবসা হয়, একটা রিসোর্ট হয়, হু বেনিফিটস ফ্রম দ্যাট? মোস্ট অফ দেম আর লোকালস হু আর ওয়ার্কিং দেয়ার। একটা এই উন্নয়নের এই যে ট্যুরিজম যে এফেক্টেড হচ্ছে, এই কারণে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? লোকালরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমি বিশ্বাস করি তারা হয়তো বাংলাদেশকে ভালোবাসে, বাট একটা গ্রুপ আছে তারা ভালোবাসে না, তারা তো স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। আমি যেটা বলছি যে আমাদের সার্বভৌমত্ব থেকে, মনির ভাই, সেটাও কিন্তু বঞ্চনা বোধ থেকে, আমরা যদি ওই বোধটা দূর করতে পারি। বঞ্চনা বোধ ফ্রম হুম? এটা তো 3টা দেশ মিলে,
সেটা তো এবং তারা হচ্ছে, আমি বলি, টোটাল জনসংখ্যার 18 লাখের মধ্যে অনলি 8% বোম যারা, এবং তারা যদিও আরও 6টা উপজাতির কথা বলছে, বাট তারা তাদের সাথে সম্পৃক্ত নাই। এবং আমাদের বাংলাদেশের জনসংখ্যার 0.007% এই বোমরা, তারা আমাদের 6টা উপজেলা 7টা উপজেলা নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র করতে যাচ্ছে। আমি যেটা বলছি যে আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতা যদি প্রশ্নবোধক না হয়, এনি লজিক্যাল ডিমান্ড তুমি আসো আমরা এগ্রি করি অ্যান্ড উই গিভ। তারা এখন বলছে যে আমরা 14টা অস্ত্র তারা নিয়ে গেছে চুরি করে, পুলিশ এবং এরা বলছে যে আমরা অস্ত্রগুলো ফেরত দেবো, আমাদের যে 100 জন আপনারা অ্যারেস্ট করেছেন, জেলে আছেন, তাদেরকে ছেড়ে দিতে হবে। ইট ইজ অলসো নট অ্যাকসেপ্টেবল। আমরা তো এই অপরাধীদেরকে আমরা ছেড়ে দিতে পারি না। বাট কাম টু দি টেবল, একটা যদি এগ্রিমেন্ট হয়, একটা বয়স যারা বেশি বা মহিলা যারা, তাদেরকে আমরা ছেড়ে দেবো। দেয়ার হ্যাজ টু বি এ লজিক্যাল সলিউশন টু দ্যাট। আমরা বলছি যে আমাদের সার্বভৌমত্ব কোয়েশ্চেনেবল না করে যে কোনো ডিমান্ড যেটা আমরা প্রয়োজন হলে আমরা বেশি দিব উপজাতি, নো প্রবলেম। বাট তারা তাদেরকে দেশপ্রেমিক হতে হবে, বাংলাদেশকে ভালো, তাদেরকে বিশ্বাস করতে হবে যে তারা বাংলাদেশি উপজাতি বাট বাংলাদেশি, এবং তাদের ন্যায্য দাবি আমরা দেবো ইনশাল্লাহ, কেন আমরা দেবো না। এবং আমি অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, উই আর ওপেন টু দ্যাট। আমরা এগ্রিমেন্টটা রিভাইভ করি, তাদের যৌক্তিক দাবি আমরা পূরণ করে দেবো যতক্ষণ পর্যন্ত। শেষের দিকে জাস্ট ক্লোজিং রিমার্কস 2 মিনিট করে। আমরা তো প্রথমে যে পাহাড়ে শান্তি থাকলে তার প্রভাব সারা বাংলাদেশে পড়বে, পাহাড়ে অশান্তি বিরাজ করলে তার প্রভাব সারা বাংলাদেশে পড়বে। সুতরাং আমাদের নীতি, পরিকল্পনা, কর্মসূচিতে এটি মাথায় রাখতে হবে। মনির ভাই যেভাবে বললেন যে এটা যে কোনো এই অন্তর্বর্তী সরকারও এক্ষেত্রে একটি বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারে, তাদের আস্থা অর্জন করতে পারে। আমরা হচ্ছে আমাদেরও কিন্তু সংশয় সন্দেহ অনেক বেশি রাষ্ট্রের। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আগে কিন্তু সেখানে টেলিফোন পর্যন্ত যায়নি, টেলিফোন নেটওয়ার্ক। সুতরাং এটি কি ভয় থেকে টেলিফোন নেটওয়ার্ক যে কি খুব ক্ষতি হয়েছে, বরং সেখানে যারা দায়িত্বে, সামরিক বেসামরিক, তাদের কাজের জন্য সুবিধা হয়েছে, রাষ্ট্রের জন্যও সুবিধা হয়েছে। আমি মনে করি আস্থার সম্পর্কটা গড়ে তোলা সবচেয়ে জরুরি, এবং সেক্ষেত্রে শান্তি চুক্তি নিয়ে অবশ্যই আলোচনা হতে পারে। আর এ ধরনের অঘটন না ঘটে, এই যে সম্প্রতি যে ঘটনা ঘটল, যে আমরা অপর না ভাবি, তারাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক, সমতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন হতে পারে। জয়নুল ইসলাম, আমিও ওনার সাথে একমত। এবং আস্থাটা শুধু পাহাড়ি উপজাতি এবং বাঙালিদের মধ্যে না, সমগ্র দেশেই আস্থাটা অর্জন করা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের উপর আস্থা রাখতে হবে, আমাদের একে অপরের আস্থা রাখতে হবে। এবং আমি মনে করি যে উই হ্যাভ এ ব্রাইট ফিউচার। এই আন্দোলনে আমরা যেটা পেয়েছি, আমাদের এটা ব্যর্থ হতে দেওয়া যাবে না। উই হ্যাভ টু ওয়ার্ক ইউনাইটেডলি, একে অপরের উপর আস্থা রেখে একসাথে হাতে হাত মিলিয়ে। আমি যখন ডক্টর ইউনূসকে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে শুনি, ওনার বক্তব্য শুনি, আমি রিয়েলি প্রাউড দ্যাট হি রিপ্রেজেন্টস আস। আমাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, উনিও ইংলিশ বলতেন, মাঝে মাঝে কবিতাও বলতেন। এবং এটার সাথে যখন এখন নেতৃত্ব, আমাদের যে চিফ অ্যাডভাইজারের বক্তব্য শুনি দিয়ে, উনি জাতিসংঘে 3 দিনে যতগুলো মিটিং করেছেন, যত শীর্ষ নেতৃত্ব, 4 দিনে 40টা মিটিং, রিয়েলি আই এম রিয়েলি ইমপ্রেসড। এবং আমাদের একটু ধৈর্য রাখতে হবে, আমরা সবাই একসাথে কাজ করব, আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা চাই আমরা নাগরিক হিসাবে একটা সুন্দর দেশ গড়ে তুলি। সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের থেকে পিছিয়ে ছিল, কোথায় চলে গেছে তারা, আমরা ওই জায়গায় পৌঁছতে চাই ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ পারবো। আই এম ভেরি অপটিমিস্টিক। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করি, পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ এবং আমি সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবারই উদ্বেগ উৎকণ্ঠা আছে। আমার এক অতিথি বলেছেন যে একটু ধৈর্য ধরতে হবে, যতটা খারাপ হবে বলে বিগত সরকারের সময় রাজনৈতিক নেতারাই বলেছেন, সেই জায়গায় বাংলাদেশ যায়নি। তবে একথা ঠিক যে পরিস্থিতিটা এখনও আমাদের স্বপ্নের যে জায়গা তৈরি হয়েছে এই পরিবর্তনের মধ্য দিয়ে, সেখানে যায়নি। এবং যে সময়টা লাগছে সেটাও খুব একটা কাঙ্ক্ষিত নয় বলে অনেকে মনে করেন। তবে সমাধানের পথ আছে, আমাদের দুপাশ থেকে অতিথিরা সেটা বলবার চেষ্টা করেছেন। আমি আশা করব যারা দায়িত্বে আছেন তারা সেই জায়গায় মনোযোগ দিবেন। পুলিশে অনেক সংস্কার দরকার, সে কথা আলোচনার মধ্যে আসে। তবে পুরো সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থারই আসলে বাংলাদেশের সংস্কার দরকার। তবে কে সংস্কার করবে, কতদিনের মধ্যে সংস্কার হবে, সেগুলো নিয়ে নানা রকমের আলোচনা বিতর্ক আছে। মূল কথা যেটা, এটার আসলে
একটা নেভার এন্ডিং প্রসেস এবং কন্টিনিউয়াস প্রসেস, এটা চলমান প্রক্রিয়া, এটা অব্যাহত রাখতে হবে। পাহাড় অশান্ত দীর্ঘদিন যাবৎ, সেখানে একটা আস্থার সংকট আছে, পারস্পরিক আস্থাটা ফিরিয়ে আনতে হবে এবং কাজটা আসলে রাষ্ট্রকেই উদ্যোগ নিয়ে করতে হবে। এবং সমাজের, রাষ্ট্রে বিভিন্ন অঞ্চলে অপশক্তি থাকে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচার করা, আর সাধারণভাবে অন্য নাগরিকদের উপরে যেন তার প্রভাব না পড়ে এবং তাদের যে স্বস্তি এবং শান্তির জায়গা সেটা নিশ্চিত করা সমান্তরাল গতিতে কিন্তু করতে হবে। আমরা আশা করব যে সেই জায়গাটা নিশ্চিত করবার চেষ্টা হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা।